হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিবির। আজকে আমরা কিন্তু ক্লাস 10-এর মডেল কোশ্চেন পেপার 4 মানে রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 4 করব। আমরা শুরু করব হচ্ছে 4 থেকে 4-এর 1 থেকে শুরু করব। পেজ হচ্ছে 517 পেজ। আমি আবার বলছি, মডেল কোশ্চেন পেপার 4 রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার 417 পেজ 517 পেজ থেকে আমরা শুরু করব 4-এর 1 থেকে। খুব ভালো করে দেখবে। প্রথম প্রশ্ন আছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে? শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে বলছে কোনো টাকার 4 বছরের সুদ। কোনো টাকা, এখানে আসল দেওয়া নাই, আমরা কিন্তু আসলটা ধরে নেব। বলছে কোনো টাকার 4 বছরের সুদ আসলের মানে যা আসল হবে সুদ হবে আসলের, ঠিক আছে, আসল গুণন 8/25 আসলের 8/25 হবে। আসলের 8/25 সুদ হচ্ছে আসল এর মানে গুণন 8/25। তাহলে তাহলে আমরা কিন্তু আসল ধরে নেব। প্রথমে লিখছি ধরি আসল ব্র্যাকেটে পি ইকুয়াল টু 100 টাকা। তাহলে আমরা কিন্তু আসল 100 টাকা ধরে নিলাম। এবার সুদ কি হবে? সুদ হচ্ছে আসলের 8/25 মানে 100 গুণন 8/25। লিখব সুদ আই ইকুয়াল টু 100 গুণন 8/25। এবার যদি 25 দিয়ে কাটি 100-কে 4, তাহলে 4 আসতে 32 টাকা। তাহলে সুদ হচ্ছে 32 টাকা। এবং সেটা কত বছর হচ্ছে? দেখ, সুদের হার দেওয়া আছে নাই, এখানে কত বছর হচ্ছে? 4 বছর। লিখবো সময় টি, সময় ব্র্যাকেটে টি ইকুয়াল টু 4 বছর। তাহলে আমাকে বের করতে হবে সুদের হার কত। সুদের হার বের করতে হবে। লিখব সুদের হারকে আমরা সংক্ষেপে আর অক্ষর দ্বারা লিখি। এটা হচ্ছে কত বের করব। তাহলে আমরা জানি আর ইকুয়াল টু 100 গুণন আই মানে 100 গুণন সুদ, আর নিচে হচ্ছে আসল গুণন সময় মানে পিটি। 100 গুণন আই বাই পিটি, তাহলে সমান সমান হচ্ছে 100 গুণন আই হচ্ছে 32, পি হচ্ছে 100 ইন্টু টি হচ্ছে 4। 100 একটু কাটা গেল, 4 দিয়ে কাটলে 8 সমান সমান 8 টাকা। তাই এবার লিখব সুদের হার ইকুয়াল টু 8%। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে সুদের হার হচ্ছে 8%। ঠিক আছে, তাহলে আমাদেরকে কিন্তু আসল ধরে নিতে হলো। আমরা কিন্তু আসল ধরে নিলাম 100 টাকা। এখানে বলছে সুদ আসলের 8/25। তাহলে সুদ আই সমান 100 গুণন 8/25, সেটা হচ্ছে 32 টাকা। আর সময় দেওয়া আছে 4 বছর। সুদের হার কত সেটা আমরা বের করব। তাহলে আর ইকুয়াল টু 100 গুণন আই, নিচে হচ্ছে পিটি, মান বসিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। দেখো, প্রতি বছর জনসংখ্যা 5% বৃদ্ধি পায়। এন বছর পরে জনসংখ্যা হবে পি। বলছে এন বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? তাহলে আমরা ধরে নিচ্ছি, জনসংখ্যা ছিল ইকুয়াল টু এক্স জন। ধরি জনসংখ্যা ছিল ইকুয়াল টু এক্স জন। ঠিক আছে, এবার লিখব সময় ইকুয়াল টু এন বছর। সময় হচ্ছে এন বছর। আর বৃদ্ধি ব্র্যাকেটে আর ইকুয়াল টু 5%।
এবার লিখব বর্তমানে জনসংখ্যা, বর্তমানে জনসংখ্যা, বর্তমানে জনসংখ্যা ইকুয়াল টু এক্স ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস 5/100 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার হচ্ছে n। তাহলে এক্স ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস 5/100 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার n। তাহলে এখানে এক্স এটা যোগ করলে হচ্ছে 105 নিচে 100 পাওয়ার n, 5 দিয়ে কাটলে 21, 5 দিয়ে কাটলে 20। তাহলে এক্স ব্র্যাকেটের মধ্যে 21 20 পাওয়ার হচ্ছে n। এবার শর্তানুসারে এটা ইকুয়াল টু পি। শর্তানুসারে জনসংখ্যা বর্তমান হচ্ছে পি। আমরা লিখব শর্তানুসারে, শর্তানুসারে এখানে হচ্ছে এক্স আর ব্র্যাকেট হচ্ছে 21 নিচে 20 পাওয়ার n ইকুয়াল টু পি। অতএব এক্স ইকুয়াল টু, অতএব এক্স ইকুয়াল টু পি এন নিচে হচ্ছে 21 20 পাওয়ার হচ্ছে n। এবার এটা যদি আমরা উপরে নিয়ে যাই পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, আবার উপরে যদি নিচে নিয়ে আসি পাওয়ারটা প্লাস হয়ে যাবে। অতএব এক্স ইকুয়াল টু পি আর ব্র্যাকেটে 21 20 পাওয়ার মাইনাস n, এত জন। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটাকে আমরা উপরে নিয়ে গেলে পাওয়ার মাইনাস হয়ে যাবে, আবার যদি উপর থেকে নিচে নিয়ে আসি পাওয়ার প্লাস হয়ে যাবে। কমপ্লিট। এবার চলে এসেছি নেক্সট অঙ্কে 4-এর 3 নম্বর। দেখো প্রশ্ন আছে 1 প্লাস এম স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2mcx প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান হলে বলছে প্রমাণ করো সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার। বীজ দুটি বাস্তব ও সমান হলে, যদি বীজ দুটি বাস্তব ও সমান হয় নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। বাস্তব এবং সমান হলে, বীজ দুটা বাস্তব এবং সমান হলে নিরূপক হবে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার আমরা কিন্তু তুলনা করে নিচ্ছি। আমরা লিখছি 1 প্লাস এম স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2mcx প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0 সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। দেখো এখানে এ হচ্ছে এ ইকুয়াল টু 1 প্লাস এম স্কোয়ার, আর বি ইকুয়াল টু হচ্ছে 2mc, আর সি ইকুয়াল টু হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে আমরা যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে আমরা যদি এই সমীকরণকে তুলনা করি তাহলে আমরা এ এর মান পাবো হচ্ছে 1 প্লাস এম স্কোয়ার, বি এর মান পাবো 2mc, আর সি এর মান পাবো হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এইবার বীজ দুটি যদি বাস্তব এবং সমান হয়, দেখি বীজ দুটি বাস্তব ও সমান হলে নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। নিরূপক কী হবে? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 যখন বীজ দুটি বাস্তব এবং সমান হবে। আর বীজ দুটি যদি অবাস্তব হয় তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0।
আর যদি বাস্তব এবং অসমান হয় তাহলে বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0। ঠিক আছে, এবার মান বসাচ্ছি। এবার বি এর মান হচ্ছে 2mc তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস 4, এর মান হচ্ছে 1 প্লাস এম স্কয়ার, আর সি এর মান হচ্ছে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা মান বসালাম। বি এর মান হচ্ছে 2mc, 4 এর মান হচ্ছে 1 প্লাস এম স্কয়ার, আর সি এর মান হচ্ছে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। আচ্ছা, এবার এটা 2mc তার হোল স্কয়ার সমান হচ্ছে 4m স্কয়ার সি স্কয়ার 4। এবার এই দুটো আমরা গুণ করছি, 1 আর সি স্কয়ার গুণ করলে সি স্কয়ার, আবার 1 দিয়ে যদি মাইনাস স্কয়ারকে গুণ করি মাইনাস এ স্কয়ার, আবার এম স্কয়ার আর সি স্কয়ার গুণ করলে প্লাস এম স্কয়ার সি স্কয়ার, আর এটা গুণ করলে মাইনাস এম স্কয়ার এ স্কয়ার ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 0। এবার আমরা 4 দ্বারা গুণ করব, তাহলে এখানে 4m স্কয়ার সি স্কয়ার মাইনাস মাইনাস এখানে আছে 4c স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4a স্কয়ার মাইনাস 4m স্কয়ার সি স্কয়ার প্লাস 4m স্কয়ার এ স্কয়ার ইকুয়াল টু 0। এখানে দেখো এম স্কয়ার সি স্কয়ার 4, এটা প্লাস এটা মাইনাস, এই দুটা কেটে যাবে। ঠিক আছে, তাহলে এখানে থাকছে হচ্ছে এখানে প্লাস 4m স্কয়ার এ স্কয়ার আর মাইনাস 4c স্কয়ার, আর এটা হচ্ছে 4a স্কয়ার। তাহলে আমরা এই 4c স্কয়ারকে আমরা ওপার করে দিচ্ছি। আচ্ছা, এটা এপারই থাকলো মাইনাস 4c স্কয়ার ইকুয়াল টু, এই দুটিকে ওপার করে দিচ্ছি, তাহলে মাইনাস 4a স্কয়ার মাইনাস 4m স্কয়ার এ স্কয়ার। এবার আমরা মাইনাস তুলে দেবো এবং 4 তুলে দেবো, সবগুলোকে মাইনাস দ্বারা গুণ করব এবং 4 দিয়ে ভাগ করব। তাহলে এখানে হবে সি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস এম স্কয়ার এ স্কয়ার। তাহলে অতএব সি স্কয়ার ইকুয়াল টু, এখান থেকে এ স্কয়ার কমন, তাহলে 1 প্লাস এম স্কয়ার। ঠিক আছে, সি স্কয়ার সমান এ স্কয়ার কমন 1 প্লাস এম স্কয়ার। তাহলে আমার কিন্তু প্রুফড হয়ে গেল, প্রুফড কমপ্লিট। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু যদি এ এক্স এই সমীকরণকে যদি আমরা এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সঙ্গে তুলনা করি, তাহলে এ এর মান হবে 1 প্লাস এম স্কয়ার, বি এর মান হবে 2mc, আর সি এর মান হবে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। আর যখন বীজ দুটি বাস্তব এবং সমান হবে তখন নিরূপক হবে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। নিরূপক হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এবার এখানে আমরা মান বসাবো, বি এর মান বসাবো, এই যে বি এর মান, তারপরে এ এর মান হচ্ছে এটা, আর সি এর মান এটা বসিয়ে দেবো, তারপর করলে অঙ্কটা বেরিয়ে আসবে। ঠিক আছে, এবার চলে যাচ্ছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 4-এর 4 নম্বর, দেখো খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে এক্স ভেরিয়াস জেড এবং ওয়াই ভেরিয়াস জেড হলে প্রমাণ করো যে রুটের মধ্যে এক্স ওয়াই ভেরিয়াস জেড। আমাকে প্রমাণ করতে হবে রুটের মধ্যে এক্স ওয়াই ভেরিয়াস জেড। প্রথমে দেওয়া আছে এক্স ভেরিয়াস জেড। আমরা যদি ভেরিয়াস তুলে দিই তাহলে আমরা কিন্তু একটা ধ্রুবক বসাবো। ঠিক আছে, দেখো তাহলে আমি এক্স ইকুয়াল টু k1 জেড, আমি কিন্তু ধ্রুবক এখানে k1 নিলাম, লিখব k1 একটি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। কমপ্লিট। এবার চলে আসতেছি পরেরটা, এটা আছে ওয়াই ভেরিয়াস জেড। তাহলে ওয়াই ইকুয়াল টু k2 জেড, এখানে আমরা ধ্রুবক নিলাম k2, তাহলে আমরা লিখবো হচ্ছে k2 একটি অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে k2 একটি অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমরা এই দুটোকে একসাথে করব, গুণ করব, মানে এক্স গুণন ওয়াই
ইকুয়াল টু এখানেও তাই K1 জেড গুণন K2 জেড। আমরা কিন্তু এই দুটোকে গুণ করলাম, এই দিকেও গুণ করলাম, ঠিক আছে। তাহলে এই দুটো গুণ করলে হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু এখানে হচ্ছে K1 K2 আর জেড স্কোয়ার। এবার K1 K2 মিলে আমরা একটা ধ্রুবক কে ধরছি, লিখব এক্স ওয়াই ইকুয়াল টু কে জেড স্কোয়ার। এখানে লিখে নিচ্ছি ধরি K1 K2 ইকুয়াল টু কে। তাহলে আমরা K1 আর K2 মিলে আমরা কে ধ্রুবক ধরলাম, ঠিক আছে। এবার আমরা কিন্তু রুট করব, এখানে চলে আসতেছি, পরের লাইন এখানে করছি। তাহলে রুটের মধ্যে এক্স ওয়াই ইকুয়াল টু রুট কে আর ইন্টু রুট জেড স্কোয়ার। আমরা কিন্তু উভয় পক্ষে বর্গমূল করলাম, বর্গমূল। এইবার আমরা কিন্তু আরও একটা স্টেপ, রুটের মধ্যে এক্স ওয়াই ইকুয়াল টু রুট কে ইন্টু জেড। এইবার আমরা এই ধ্রুবককে তুলে দেবো, ধ্রুবক তুলে দিলে কিন্তু এখানে ভেরিয়াস আসবে। অতএব রুটের মধ্যে এক্স ওয়াই ভেরিয়াস জেড, এটা হচ্ছে প্রুফড। তাহলে আমরা কিন্তু ধ্রুবকটাকে তুলে দিলাম, তাহলে এটা ভেরিয়াস হয়ে যাবে। তাহলে রুটের মধ্যে এক্স ওয়াই ভেরিয়াস জেড, জেড স্কোয়ার রুটের মধ্যে জেড স্কোয়ার সমান জেড হবে, জেড স্কোয়ারের বর্গমূল জেড। ঠিক আছে, খুব ভালো করে দেখো, কমপ্লিট। এবার চলে এসেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 4-এর 5 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, প্রশ্ন আছে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বর্ধিত AB ও CD। আমরা যদি AB আর CDকে বাড়িয়ে দেই তাহলে পরস্পরকে P বিন্দুতে ছেদ করে। বলছে কোণ ADC ইকুয়াল টু 80 ডিগ্রি মানে 80 ডিগ্রি, এবং কোণ BPC ইকুয়াল টু 30 ডিগ্রি হলে কোণ BCP এর মান কত? কোণ BCP এর মান কত সেটা আমাকে বের করতে হবে। আমি একটু আঁকায় নিচ্ছি, একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকাচ্ছি, ঠিক আছে। বৃত্তস্থ চতুর্ভুজ, এটা নাম দিচ্ছি হচ্ছে, এখানে নাম দিচ্ছি এ, এখানে নাম দিচ্ছি ABCD। পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, বলছে কোণ ADC, এই কোণটা দেওয়া আছে 80 ডিগ্রি, আর কোণ BPC এই কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, ঠিক আছে। আমরা জানি ত্রিভুজের কোনো বাহুকে যদি বর্ধিত করা হয়, মানে কোনো চতুর্ভুজের বৃত্তস্থ চতুর্ভুজে যদি কোনো বাহুকে বর্ধিত করা হয় তাহলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় বিপরীত অন্তস্থ কোণের কিন্তু সমান হবে। মানে এটা 80 ডিগ্রি হলে কোণ CBP এই কোণটা হচ্ছে 80 ডিগ্রি হবে। আমি আবার বলছি, বৃত্তস্থ চতুর্ভুজে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তাহা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণের সমান। এই কোণটা আর এই কোণটা কি হবে? সমান হবে। আমি একটু লিখে নিচ্ছি। প্রথমে দেওয়া আছে কোণ ADC ইকুয়াল টু 80 ডিগ্রি, কোণ BPC ইকুয়াল টু 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB বাহুকে P পর্যন্ত বর্ধিত করা হয়েছে। অতএব
কোণ অতএব কোণ সিবিপি, কোণ সিবিপি ইকুয়াল টু কোণ এডিসি। আমি আবার বলছি, বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণের সমান। এই কোণটা এর সঙ্গে সমান, আবার এই কোণটা এর সঙ্গে সমান, ঠিক আছে? তাহলে এই কোণের সঙ্গে কিন্তু এই কোণ সমান হবে, আর এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে। তাহলে আমরা লিখলাম কোণ সিবিপি, কোণ এই কোণটা আর এই কোণটা কী হবে, এটাও হবে হচ্ছে 80 ডিগ্রি। তাহলে সমান অতএব কোণ সিবিপি ইকুয়াল টু 80 ডিগ্রি, ঠিক আছে? এবার দেখো, এই যে ত্রিভুজ বিসিপি এর দুটো কোণ দেওয়া আছে, আমাকে অপর কোণ বের করতে হবে। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এবার 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা তৃতীয় কোণটা পেয়ে যাব। তাহলে আমরা লিখব কোণ বিসিপি, কোণ বিসিপি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি। অতএব সমান সমান 180 110 বাদ দিলে 70 ডিগ্রি। তাহলে অতএব কোণ বিসিপি ইকুয়াল টু 70 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। আমি আবার বলছি, একটা সূত্র তোমরা কিন্তু অবশ্যই মনে রেখে দিবে যে বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণের সমান। এই কোণটা এর সঙ্গে সমান, আবার এই কোণটা কিন্তু এই কোণের সঙ্গে কি হবে, সমান হবে। কিন্তু তার মানে এই কোণটা যদি 70 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও তোমার হবে কিন্তু 70 ডিগ্রি। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মনে রেখে দিবে। চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 4-এর 6 নম্বর দেখো, প্রশ্ন আছে এবিসি সমবাহু ত্রিভুজটি একটি বৃত্তে অন্তর্লিখিত। ত্রিভুজটি বৃত্তের মধ্যে অবস্থিত, মানে অন্তর্লিখিত। বিসি উপচাপের উপর পি যে কোনো একটি বিন্দু, পিবি ইকুয়াল টু 3 সেমি, পিসি ইকুয়াল টু 5 সেমি হলে বলছে পি এ এর দৈর্ঘ্য কত। আমাকে পি এ এর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা প্রথমে এঁকে নিই, ছবিটা আঁকেই নেব। একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, এর নাম দিচ্ছি এবিসি, এ বি সি। বলছি বিসি উপচাপের উপর পি যে কোনো একটা বিন্দু, মনে হয় এখানে এসে পি যে কোনো একটি বিন্দু, এখানে দিলাম হচ্ছে পি, কমপ্লিট পি। এবার পি যে কোনো একটি বিন্দু, বলছে পিবি 3 সেমি, পিবি হচ্ছে 3 সেমি, আর পিসি হচ্ছে এটা হচ্ছে 3 সেমি, আর পিসি হচ্ছে 5 সেমি, পিসি 5 সেমি। বলছে পি এর দৈর্ঘ্য কত, এই পি এর দৈর্ঘ্য আমাকে বের করতে, পি এর দৈর্ঘ্য কত, এই পি এর দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এদিক যোগ করে দিচ্ছি, আবার এই দিকেও যোগ করছি। আমাকে বের করতে হবে পি এর দৈর্ঘ্য। এখানে দিচ্ছি ই, এখানে দিচ্ছি এফ, কমপ্লিট। আর এখানে দিচ্ছি ও, এটা হচ্ছে ও দিলাম। তাহলে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য করো, এটা কিন্তু একটা সামন্তরিক হবে। এই যে বিপিসিও বা সিও বিপি একটি সামন্তরিক, এর বিপরীত বাহু কিন্তু সমান হবে। এটা 3 সেমি হলে এই বাহু হবে 3 সেমি, আবার এটা 5 হলে এটাও হবে 5 সেমি,
ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এই বাহুটা কত বের করব। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ কত সেটা বের করবো আমরা। এটা এটা আর এটা কিন্তু সমান হবে, মানে এও ইকুয়াল টু ওপি হবে। তাহলে আমরা প্রথমে লিখে নিচ্ছি যে পিবি ইকুয়াল টু 3 সেমি আর পিসি ইকুয়াল টু 5 সেমি। এখানে কিন্তু পিবির সঙ্গে ওসি সমান, মানে পিবি ইকুয়াল টু সিও ইকুয়াল টু 3 সেমি। আবার হচ্ছে পিসি ইকুয়াল টু বিও, পিসি ইকুয়াল টু বিও ইকুয়াল টু 5 সেমি। ঠিক আছে, এই বিপরীত বাহু সমান কিন্তু, অতএব এখানে সি ও বিপি একটি সামান্তরিক, অতএব সি ও বিপি একটি সামান্তরিক। এটা কিন্তু একটা সামান্তরিক, সামান্তরিক। ঠিক আছে, এটা একটা সামান্তরিক। তাহলে আমরা এবার বের করব ওপি বের করব। ওপি হচ্ছে অতিভুজ, ওপি। অতএব ওপি ইকুয়াল টু রুটের মধ্যে ও বি স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার প্লাস পি বি স্কোয়ার, পি বি স্কোয়ার, ও বি স্কোয়ার প্লাস পি বি স্কোয়ার। আমরা কিন্তু ওপি বের করব। ওপি সমান সমান রুটের মধ্যে ও বি স্কোয়ার হচ্ছে 5, তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস না এটা ভুল হলো, ওপি বের করবো। ওপি সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, ও বি স্কোয়ার মাইনাস, এটা মাইনাস হবে এখানে মাইনাস, এটাও মাইনাস, এটা হচ্ছে অতিভুজ, এটা ভূমি, একটা লম্ব ধরে নিচ্ছে, এটা অতিভুজ। তাহলে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, 3 স্কোয়ার, পাশে হচ্ছে একক, এটা হচ্ছে সেমি, সমান সমান রুটের মধ্যে 25 মাইনাস 9, রুটের মধ্যে 16 সমান সমান 4 সেমি, 4 সেমি। এটা হচ্ছে সেমি, এখানেও হচ্ছে সেমি। তাহলে এটা অতিভুজ, একটা লম্ব একটা ভূমি, মনে করো লম্ব বের করবো তো অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। ঠিক আছে, 4 সেমি। এবার দেখো ওপি আর এও, তার মানে এপি ইকুয়াল টু এখানে একটা জিনিস লিখে দিচ্ছি যে ওপি আর এও, ওপি ইকুয়াল টু এও ইকুয়াল টু 4 সেমি। মানে এই দুটো বাহু কিন্তু সমান হবে, এই দুটো বাহু সমান। তাহলে এপি ইকুয়াল টু কী হবে, এ ও প্লাস ওপি। এপি সমান হচ্ছে এ ও প্লাস ওপি সমান সমান 4 প্লাস 4 এত সেমি সমান সমান 8 সেমি। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই বাহু হবে 4 সেমি, এটাও 4 সেমি, তাহলে এপি দৈর্ঘ্য হবে 4 প্লাস 4 ইকুয়াল টু 8 সেমি। এটা একটা সামান্তরিক। আমরা জানি সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা একটা অতিভুজ ধরছি, এটা লম্ব একটা ভূমি, তাহলে লম্ব সমান হচ্ছে রুটের মধ্যে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাহলে 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার 16, তার মানে 4। তাহলে এটা 4 হলে এই বাহুটা 4 হবে, তাহলে এই গোটা বাহুটা হবে 4 প্লাস 4 ইকুয়াল টু 8 সেমি। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 7 নম্বর 4-এর 7 প্রশ্ন আছে, এ কমা বি কমা সি কেন্দ্র বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে। এ বি সি কেন্দ্র বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে। বলছে এ বি ইকুয়াল টু 5 সেমি, বিসি ইকুয়াল টু 7 সেমি আর সিএ ইকুয়াল টু 6 সেমি হয়, তাহলে বলছে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে 3টে বৃত্ত আঁকে নিচ্ছি। প্রথমে এ একটা বৃত্ত, এবার এখানে একটা বৃত্ত, আর এই একটা বৃত্ত।
এই তিনটা কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। ঠিক আছে, তিনটা বৃত্ত। তাহলে প্রথমে হচ্ছে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, আমি এটা দিয়ে দিলাম হচ্ছে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এখানে নাম দিচ্ছি এ, এটা দিচ্ছি হচ্ছে বি, এটা দিচ্ছি হচ্ছে সি। এখানে বলছে এ বি হচ্ছে 5 সেমি, এ বি 5 সেমি, এ বি বাহু হচ্ছে 5 সেমি। এবার বিসি, বিসি হচ্ছে এটা হচ্ছে 5 সেমি, বিসি হচ্ছে 7, বিসি হচ্ছে 7 সেমি। আর এসি, এসি হচ্ছে বা সিএ হচ্ছে 6 সেমি। ঠিক আছে, এটা যে বহিঃস্পর্শ করছে ওখানে নাম দিয়ে দিচ্ছি, এখানে নাম দিচ্ছি হচ্ছে পি, এখানে দিচ্ছি কিউ, পি কিউ, আর এখানে নাম দিচ্ছি হচ্ছে আর। তাহলে যেখানে স্পর্শক হচ্ছে বহিঃস্পর্শ করছে নাম দিচ্ছি পি কিউ আর, এখানে নাম হচ্ছে আর, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি। ঠিক আছে, আমরা একটু লিখে নিচ্ছি যে এ বি ইকুয়াল টু এ আর প্লাস বি আর ইকুয়াল টু 5 সেমি। এপি মানে হচ্ছে এবি মানে হচ্ছে এ আর প্লাস বি আর, এ আর প্লাস বি আর এই দুটো যোগফল হচ্ছে 5 সেমি। এবার এসি, এসি ইকুয়াল টু হচ্ছে এপি প্লাস সিপি ইকুয়াল টু এপি প্লাস সিপি ইকুয়াল টু 6 সেমি, 6 সেমি। ঠিক আছে, এপি প্লাস সিপি ইকুয়াল টু 6 সেমি। এবার বিসি, বিসি ইকুয়াল টু হচ্ছে বিকিউ প্লাস সিকিউ ইকুয়াল টু 7 সেমি, এটা হচ্ছে 7 সেমি, বিকিউ প্লাস সিকিউ। ঠিক আছে, তাহলে আমরা একটা লিখলাম যে এবি মানেই হচ্ছে এ আর প্লাস বি আর এসি মানে এপি প্লাস সিপি সেটা হচ্ছে 6 সেমি, আর বিসি হচ্ছে বিকিউ প্লাস সিকিউ সেটা হচ্ছে 7 সেমি। এবার আমরা এই তিনটা বাহু যোগ করছি। আচ্ছা, আরেকটা কথা লিখে নিই, এ আর এপি সমান, আমরা লিখছি যে এ আর ইকুয়াল টু এপি, এ আর এর সঙ্গে কিন্তু এপি সমান, আর সিপি আর সিকিউ, সিপি ইকুয়াল টু সিকিউ, সিপি আর সিকিউ কিন্তু সমান, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। আবার হচ্ছে বিআর ইকুয়াল টু বিকিউ, বিআর ইকুয়াল টু বিকিউ, এটাও কিন্তু সমান। এগুলো সব হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। কেন সমান? একই বৃত্তের ব্যাসার্ধ। এবার আমরা কিন্তু সব যোগ করছি। প্রথমে হচ্ছে লিখছি এবি মানে এ আর প্লাস বি আর, এটা লিখছি এ আর প্লাস বি আর প্লাস, এবার হচ্ছে এসি মানে হচ্ছে এপি, এসি মানে এপি প্লাস সিপি প্লাস, এবার বিসি হচ্ছে বিকিউ প্লাস সিকিউ ইকুয়াল টু 5 প্লাস 6 প্লাস 7, 5 প্লাস 6 প্লাস 7 এত সেমি। ঠিক আছে, এবার এ আর সমান আমরা লিখতে পারি হচ্ছে এপি, এ আর মানে হচ্ছে এপি, এ আরে যে আমরা লিখছি এপি, এ আরে বদলে আমরা লিখছি এপি প্লাস, এ আর লিখলাম, এবার হচ্ছে বিআর, বিআরটা বিআর রাখছি, এ আর প্লাস বিআর প্লাস এপি, বিআরটা বিআরই থাকলো। এবার বিকিউ সিপির বদলে
সিপিটা সিপি দেখা দিচ্ছি প্লাস সিপি, সিপিটা সিপি থাকলো প্লাস বিকিউ, বিকিউ এ যে আমরা লিখছি বিআর, বিকিউ আর বিআর সমান, বিকিউ এ যে আমরা লিখছি বিআর প্লাস বিআর, আর সিকিউ মানে সিপি, সিকিউ যা লিখছি আমরা সিপি ইকুয়াল টু 18 সেমি, এটা হচ্ছে 18 সেমি, 18 সেমি। এবার দেখো এখানে দেখো 2 ব্র্যাকেটে হচ্ছে এপি, 2 এপি প্লাস 2 বিআর, 2 কমন নিছি বিআর প্লাস সিপি ইকুয়াল টু 18, অতএব এপি প্লাস বিআর প্লাস সিপি ইকুয়াল টু 18 নিচে 2 কাটলে হচ্ছে 9, তাহলে 9, তাহলে এপি প্লাস বিআর প্লাস সিপি, এপি প্লাস বিআর প্লাস সিপি, এই তিনটার যোগফল হচ্ছে 9। তাহলে আমরা এটা এখানে লিখে নিচ্ছি এপি প্লাস এপি প্লাস এপি প্লাস বিআর, বিআর প্লাস সিপি, সিপি ইকুয়াল টু 9, এত সেমি, এত সেমি। আচ্ছা এবার আমরা কিন্তু এখান থেকে বিয়োগ করব হচ্ছে বিকিউ প্লাস সিকিউ, বিকিউ প্লাস সিকিউ, বিকিউ প্লাস সিকিউ, সেটা বিয়োগ করছি বিকিউ প্লাস সিকিউ, এখান থেকে বিয়োগ করছি বিকিউ, বিকিউ এর বদলে আমরা লিখতে পারি বিকিউ সমান কি বিআর, বিকিউ এ যা লিখছি বিআর প্লাস বিআর সিকিউ, সিকিউ সমান কি লিখতে পারি সিকিউ সমান সিপি, এখান থেকে সিপি বাদ দিচ্ছি, এই দুটো সমান সমান 7 সেমি, বিয়োগ করছি, এটা আমরা বিয়োগ করছি, বিয়োগ, তাহলে এগুলো সব মাইনাস মাইনাস মাইনাস, এবার এই দুটো কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে এপি ইকুয়াল টু 2 সেমি। তাহলে এপি, এপি মানে হচ্ছে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ, এবার নিচে অ্যান্সার লিখবো, এখানে লিখছি, এখানে লিখছি এ কেন্দ্র বিশিষ্ট বিশিষ্ট বৃত্তের বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ ইকুয়াল টু 2 সেমি, এটা হচ্ছে অ্যান্সার। এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2 সেমি। আমরা কিন্তু এই তিনটার যোগফল থেকে আমরা কিন্তু এটা বাদ দিলাম, মানে বিকিউ প্লাস সিকিউ, এখানে বিকিউ সমান লিখলাম, বিকিউ এর বদলে লিখলাম আমরা বিআর, আর সিকিউ এর বদলে লিখলাম সিপি, তাহলে বিকিউ প্লাস সিকিউ মানে 7 সেমি, সেটা আমরা বিয়োগ করলাম গোটা 9 সেমি থেকে। ঠিক আছে, এবার চলে এসেছি আমরা নেক্সট। দেখো 8 নম্বর প্রশ্ন আছে, একটি একমুখ খোলা চোঙের ভিতরের দিকের ব্যাসার্ধ হচ্ছে 3 মিটার, ব্যাসার্ধ 3 মিটার বলছি, এবং এর দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার, চোঙের দৈর্ঘ্য কত 8 মিটার, মানে উচ্চতা হচ্ছে 8 মিটার। ওই চোঙের ভিতরে সর্বাধিক কত দৈর্ঘ্যের দণ্ড রাখা যাবে, কত দৈর্ঘ্যের আমাকে দণ্ড রাখা যাবে সেটা আমাকে বের করতে হবে। আমি একটু ছবিটা আঁকে নিচ্ছি, একটা চোঙ মনে করি, একটা চোঙ, বলছি এর মধ্যে কত দৈর্ঘ্যের দণ্ড রাখা যাবে, ঠিক এইভাবে একটা দণ্ড রাখবে, এই যে দণ্ড রাখবে, এই দণ্ডটার দৈর্ঘ্য তোমাকে বের করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে, ব্যাসার্ধ দেওয়া আছে 3 মিটার, এটা হচ্ছে 3 মিটার, এটাও হচ্ছে 3 মিটার, আর উচ্চতা দেওয়া আছে হচ্ছে 8 মিটার, এটা হচ্ছে 8 মিটার। আমাকে বের করতে হবে দণ্ডটার দৈর্ঘ্য কত, দণ্ডের দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখে নিচ্ছি প্রথমে যে ব্যাসার্ধ ইকুয়াল টু, ব্যাসার্ধ ইকুয়াল টু 3 মিটার, অতএব ব্যাস ইকুয়াল টু 2 × 3 6 মিটার,
ব্যাস হচ্ছে 6 মিটার, এটা ব্যাস, এটা 6 মিটার। আর এটা হচ্ছে লম্ব, লম্ব ইকুয়াল টু লম্ব ইকুয়াল টু 10 মিটার। আমাকে কিন্তু বের করতে হবে অতিভুজ, এটা কিন্তু একটা ত্রিভুজ, এই ত্রিভুজের আমাকে বের করতে হবে অতিভুজ কত। এটা কিন্তু 90 ডিগ্রি, এটা কিন্তু লম্ব, আমাকে বের করতে হবে অতিভুজ। আমি বলবো অতিভুজ, অতিভুজ ইকুয়াল টু কত বের করতে হবে। তাহলে আমরা লিখবো অতিভুজ ইকুয়াল টু, অতিভুজ ইকুয়াল টু রুটের মধ্যে, অতিভুজ ইকুয়াল টু রুটের মধ্যে লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, পাশে হচ্ছে একক। অতিভুজ ইকুয়াল টু রুটের মধ্যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার রুটের মধ্যে 8 তার হোল স্কয়ার প্লাস ভূমি মানে 3 6, এখানে ভূমি হচ্ছে 6, তাহলে হচ্ছে 6 তার স্কয়ার, এখানে হচ্ছে মিটার। এবার রুটের মধ্যে 64 প্লাস 36 এত মিটার। এবার রুটের মধ্যে হচ্ছে 100 মিটার, সমান 10 মিটার। তাহলে দণ্ড যে রাখা যাবে তার দৈর্ঘ্য হবে হচ্ছে 10 মিটার। বলছে সর্বাধিক কত দৈর্ঘ্যের দণ্ড রাখা যাবে, তাহলে আমরা লিখব দণ্ডের দৈর্ঘ্য 10 মিটার। আমরা লিখব সর্বাধিক, সর্বাধিক সর্বাধিক দৈর্ঘ্যের, সর্বাধিক দৈর্ঘ্যের দণ্ড ইকুয়াল টু 10 মিটার, 10 মিটার, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কিন্তু আমাদেরকে কি বার করতে হবে, অতিভুজ বার করতে হবে। এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, যার ভূমি হচ্ছে 6 মিটার, লম্ব হচ্ছে 8 মিটার, অতিভুজ কত মানে দণ্ড মানে হচ্ছে অতিভুজ, সেই অতিভুজের দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। অতিভুজের ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার, রুটের মধ্যে 64 প্লাস 36 100, মানে 10 মিটার। তাহলে সর্বাধিক যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হবে 10 মিটার। নেক্সট অঙ্কে চলে আসছি। নেক্সট হচ্ছে 4-এর 9 নম্বর। দেখো প্রশ্ন আছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা হচ্ছে 8 সেমি, তির্যক উচ্চতা 10 সেমি হলে ঘনফল কত, মানে আমাকে আয়তন বের করতে হবে। একটা শঙ্কু আছে, আমি একটা শঙ্কু আঁকাচ্ছি, এরকম একটা শঙ্কু, এটা মনে করি একটা শঙ্কু, এই শঙ্কু, এটা হচ্ছে উচ্চতা, উচ্চতা দেওয়া আছে 8 সেমি, এটা হচ্ছে 8 সেমি, ঠিক আছে 8 সেমি। আর তির্যক উচ্চতা দেওয়া আছে 10 সেমি, এটা দেওয়া আছে 10 সেমি। আর তির্যক উচ্চতাকে আমরা এল, এটা হচ্ছে এইচ, ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে। আমরা উচ্চতাকে এইচ অক্ষর দিয়ে লিখি, তির্যক উচ্চতাকে আমরা ছোট হাতের এল, আর ব্যাসার্ধ হচ্ছে আর, আর সেমি, সব সেমি। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি, প্রথমে আমরা লিখছি যে উচ্চতায় এইচ ইকুয়াল টু, আমরা লিখছি উচ্চতা ব্র্যাকেটে এইচ ইকুয়াল টু 8 সেমি। তারপর লিখছি তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা ব্র্যাকেটে ছোট হাতের এল ইকুয়াল টু 10 সেমি। আর ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত বের করতে হবে, আমাকে ব্যাসার্ধ বের করতে হবে। যখন আমি ব্যাসার্ধ পেয়ে যাব, উচ্চতা দেওয়া আছে, আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক, ঠিক আছে। তাহলে আমরা আর বার করছি, আর ইকুয়াল টু রুটের মধ্যে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, পাশে হচ্ছে একক, আর সমান রুটের মধ্যে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, মানে তির্যক উচ্চতা স্কোয়ার মাইনাস উচ্চতা আর স্কোয়ার, সমান রুটের মধ্যে 10 তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 8 তার হোল স্কোয়ার,
পাশে হচ্ছে সেমি, এবার রুটের মধ্যে 100 মাইনাস 64 সেমি, এবার 100 থেকে 64 বাদ দিলে 36 সেমি সমান সমান 6 সেমি। তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম হচ্ছে 6 সেমি। এবার আমরা আয়তন বার করব। আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এই লিখব আয়তন, আয়তন ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক সমান সমান 1/3 ইন্টু 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 6, তাহলে 6 ইন্টু 6 ইন্টু এইচ হচ্ছে 8 ঘন সেমি, ঘন সেমি। আমরা যদি 3 দিয়ে কাটি তাহলে এটা হবে 2। ঠিক আছে, এবার আমরা গুণ করব। 6 48, 48কে 2 দিয়ে গুণ করলে হবে 96, 48কে 2 দিয়ে গুণ করলে 96, 96কে আমরা 22 দ্বারা গুণ করব। আমরা একটু উপরে গুণ করে নিচ্ছি। 96কে 22 দ্বারা গুণ, 6 × 12 2 হাতে গেলে 1, 192, 2 9 1, 2 9 10 11, 1 হাতে গেলে 1, তাহলে 2112 সমান সমান 2112/7 ঘন সেমি। আবার দেখে নিচ্ছি। 6 × 12 2 হাতে থাকলো 1, 9 × 18 1 19, 2 হাতে গেলে 19, তাহলে এখানে 2 9 10 11 1 হাতে গেলে 1 10 11 1, তাহলে 2112/7 ঘন সেমি। এবার আমরা এটাকে ভাগ করব। এখানে ভাগ করে নিচ্ছি। 2112কে আমরা 7 দিয়ে ভাগ করব। 3 7 21, 1 কাটে আসলো যায় না, 0 2 7 1 7, তাহলে 5, তাহলে 301 পূর্ণ 5-এর 7 সমান সমান 301 পূর্ণ 5-এর 7 ঘন সেমি। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখে নাও। তাহলে আমরা কিন্তু অঙ্কের মধ্যে কিন্তু শঙ্কুর দেওয়া আসলে উচ্চতা 8 সেমি, তির্যক উচ্চতা দেওয়া আসলে 10 সেমি। আমরা কিন্তু ব্যাসার্ধ বের করলাম। ব্যাসার্ধ আর ইকুয়াল টু রুটের মধ্যে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, মানে তির্যক উচ্চতা তার স্কোয়ার মাইনাস উচ্চতা তার স্কোয়ার রুটের মধ্যে। তাহলে 10 স্কোয়ার 164 বিকলে 36 6, তাহলে আমরা ব্যাসার্ধ পেলাম 6। এবার আয়তন মানে ঘনফল মানেই হচ্ছে আয়তন, তাহলে 1/3 পাই আর স্কেইস, তাহলে 1/3 ইন্টু 22/7 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 8, তাহলে 2112/7 ঘন সেমি, তার মানে 301 পূর্ণ 5-এর 7 ঘন সেমি। ঠিক আছে, এবার চলে এসেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 4-এর 10 নম্বর। এটা কিন্তু একটা ত্রিকোণমিতি অঙ্ক করতে হবে। দেখো প্রশ্ন আছে, এখানে আছে আর cos θ ইকুয়াল টু √3, আর cos θ ইকুয়াল টু √3 আর আর sin θ ইকুয়াল টু 1 হলে বলছে আর ও থিটা এর মান কত, আর ও থিটা এর মান কত। তাহলে আমরা আর সাইন থিটাকে আর কস থিটা দিয়ে আমরা ভাগ করব। দেখ আমি পড়ছি, আর সাইন থিটা বাই আর কস থিটা ইকুয়াল টু একের নিচে √3, 1/√3। এবার কিন্তু আর আর কেটে গেল, তাহলে সাইন থিটা বাই কস থিটা মানেই হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা সমান কি হয়, ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, তাহলে সাইন বাই কস মানেই হচ্ছে ট্যান থিটা। এবার 1/√3, 1/√3 মানে ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। ট্যান 30 ডিগ্রি মানে 30 ডিগ্রি এর মান হচ্ছে 1/√3। এবার দুই দিক থেকে আমি ট্যান তুলে দিচ্ছি, অতএব থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা একটা অ্যান্সার। এবার আমরা এর মধ্যে যে কোনো একটাতে আমরা থিটার মান বসিয়ে দেবো। আমরা এটাতে বসাচ্ছি, এই যে এটা এখানে আছে আর সাইন থিটা ইকুয়াল টু 1, তাহলে আর সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু 1। এখানে থিটার জায়গায় লিখলাম 30 ডিগ্রি,
থিটার মান বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে আর এবার সাইন 30 মানে হচ্ছে হাফ ইকুয়াল টু 1, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, অতএব আর ইকুয়াল টু এটা হবে 2। তাহলে আমরা লিখবো যে আর ইকুয়াল টু 2 আর থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আর এর মান 2 আর থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, আমি আবার বলছি সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ আর ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে 1/√3 জায়গায় আমরা লিখবো ট্যান 30 ডিগ্রি, আবার যদি ট্যান 30 ডিগ্রি থাকতো সেখানে আমরা মান বসাতাম 1/√3। ঠিক আছে, দুই দিক থেকে ট্যান উঠে গেল, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এখানে এবার আমরা এখানে সাইন থিটার মান বসা দিলাম হাফ, অতএব আর ইকুয়াল টু এটা বজ্র গুণন 2। ঠিক আছে, এবার চলে এসেছি আমরা নেক্সট অঙ্ক। নেক্সট 4-এর 11 নম্বর। এটাও দেখবে একটা ত্রিকোণমিতিক অঙ্ক, খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস এক্স প্লাস সাইন স্কোয়ার ইন্টু 30 ডিগ্রি প্লাস এক্স এর মান কত। আমরা অঙ্কটাকে লিখে নিচ্ছি। এখানে আছে হচ্ছে সাইন স্কোয়ার ইন্টু 60 ডিগ্রি মাইনাস এক্স প্লাস এখানেও তাই সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস এক্স, এটা অঙ্ক আছে। এবার আমরা কিন্তু ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেটটা আমরা কিন্তু গুণ করে তুলে দিচ্ছি। ফার্স্ট ব্র্যাকেট আমরা উঠিয়ে দেবো। সাইন স্কোয়ার দিয়ে 60 ডিগ্রি গুণ করলে সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস এবার সাইন স্কোয়ার দিয়ে 30 ডিগ্রি গুণ করলে সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার এক্স। এবার দেখো মাইনাস সাইন স্কোয়ার এক্স আর প্লাস সাইন স্কোয়ার এক্স এই দুটা কিন্তু কেটে যাচ্ছে। তাহলে এখানে থাকলো হচ্ছে সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। এবার সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। সাইন 60 ডিগ্রির মান √3/2, এর মান হচ্ছে √3/2, তার হচ্ছে হোল স্কয়ার, স্কোয়ার থাকলে স্কোয়ার দিবে। আর সাইন 30 মান হাফ, সাইন 30 মান হাফ, তার স্কোয়ার। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, স্কোয়ার আছে স্কোয়ার দিবে। এবার √3 স্কোয়ার হচ্ছে 3, তার নিচে 4 প্লাস 1-এর নিচে 4, এটা হচ্ছে হাফের স্কোয়ার 1-এর 4। এবার লসাগু হচ্ছে 4, তাহলে 3 প্লাস 1 সমান সমান 4-এর নিচে 4, কাটলে হচ্ছে 1, অ্যান্সার হচ্ছে 1, এর অ্যান্সার হচ্ছে 1। তাহলে মনে রেখে দিবে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর স্কোয়ার থাকলে স্কোয়ার দিবে, কিউ থাকলে কিউ দিবে। তাহলে এখানে √3/2 মানে 3-এর 4, আর সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে হাফ তার স্কোয়ার মানে 1-এর 4। এবার লসাগু করলে 4-এর নিচে 4 মানে 1। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কে চলে আসছি। নেক্সট 4-এর 12 নম্বর। দেখো এটা একটা রাশিবিজ্ঞানের অঙ্ক দেওয়া আছে। x1/f1, x1 আছে 3, f1 এ 6, 5, 8, 8, 5, 9p, 11, 8 আর 13p, 13, 4 বলছে তথ্যের যৌগিক গড় 8 হলে বলছে পি এর মান কত। আমাকে পি এর মান বের করতে হবে। তাহলে আমরা একটু ঘর করে নিচ্ছি, এটা। এক, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে হচ্ছে এটা হচ্ছে x1, আর এটা হচ্ছে x1, আর এটা হচ্ছে f1, আর এটা হচ্ছে f1 x1। ঠিক আছে, এটা হচ্ছে x1, এটা f1, এটা f1 x1 কমপ্লিট। তাহলে x1 এ দেওয়া আছে 3,
তারপর দেওয়া আছে 5, 8, 9, 11, 13। আর F1 এ দেওয়া আছে 6, 8, 5p, তারপর 8, 4। আমি আবার দেখছি X1 এ আছে 3, 5, 8, 9, 11, 13। আর F1 এ আছে 6, 8, 5p, 8, 4। এবারে F1 X1 মানে হচ্ছে 3 × 6, তাহলে 3, 6, 18, 5, 8, 40, তাহলে এখানে 5 × 8, 40। এইবার হচ্ছে 8 × 5, এটাও 40। এটা হচ্ছে 9 × p = 9p। 11 × 8, 88। আর 13 × 4, 52। এবার আমরা সিগমা F1 X1 = কত বের করব, আর এখানে সিগমা F1 = কত বের করব। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যোগ করব। তাহলে এখানে যোগ করব 18, 40, 40। তাহলে এখানে যোগ করলে 8, 8 এ 16, 16, 18, 18 8, দাঁড়াও 18 8। তাহলে আমরা অন্য জায়গায় যোগ করে নিচ্ছি। তাহলে এখানে আছে 18, 40, 40, তারপর হচ্ছে 88, 52। যোগ করলে 8, 8 এ 16, 17, 18, 8 হাতে গেলো 1, 4 একে 5, 5 এ 9, 9 17, 17 আর 5 এ 22, 23, 238। এটা হচ্ছে 238 প্লাস 9p, 238 প্লাস 9p। এবার আমরা F1 যোগ করব। 8, 6, 14, 14 আর 5 এ 19, 27, 4 31। এটা হচ্ছে 31 প্লাস p, 31 প্লাস p। ঠিক আছে, এবার আমরা বার করব যৌগিক গড়। লিখব যৌগিক গড়, যৌগিক গড় ইকুয়াল টু উপরে হচ্ছে সিগমা F1 X1 আর সিগমা F1। উপরে হচ্ছে সিগমা F1 X1 আর নিচে হচ্ছে সিগমা F1। তাহলে উপরে 238 প্লাস 9p, আর তার নিচে হচ্ছে 31 প্লাস p। ঠিক আছে, শর্তানুসারে এই দুটো কী হবে সমান। শর্তানুসারে এখানে যৌগিক গড় দেওয়া আছে 8, আর আমাদের হলো এটা। শর্তানুসারে এই দুটো কী হবে সমান হবে। আমরা লিখব শর্তানুসারে 238 প্লাস 9p, তার নিচে হচ্ছে 31 প্লাস p ইকুয়াল টু 8, তার নিচে একটা 1। এবার আমরা কিন্তু বজ্র গুণন করব। ফার্স্টে এই দিক 1 দিয়ে গুণ করছি, তাহলে 238 প্লাস 9p, 8 দিয়ে গুণ, 8 একে 8 আর 3 8 24 প্লাস 8p। এবার আমরা পিগুলাকে বাম দিকে আনবো, 8p-কে এপার নিয়ে আসবো আর এটাকে আমরা ওপার করে দেবো। তাহলে এখানে হচ্ছে 9p মাইনাস 8p ইকুয়াল টু 248 মাইনাস 238। অতএব p ইকুয়াল টু 10। তাহলে আমরা পেয়ে গেলাম যে p ইকুয়াল টু 10। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে p এর মান কত হবে 10। এখানে বলছে p এর মান কত, p এর মান হচ্ছে 10। ঠিক আছে, তাহলে এখানে সিগমা, এটাকে সিগমা F1 হচ্ছে, আমরা সব যোগ করব। এটা যোগ করলে 31 প্লাস p, আর সিগমা F1 X1 মানে এই গুণফলটা যোগ করব, সেটা 238 প্লাস 9p। এবার সিগমা F1 X1-কে আমরা যদি সিগমা F1 দিয়ে ভাগ করি, তাহলে আমরা যৌগিক গড় পেয়ে যাব। সেই যৌগিক গড় সেটা দেওয়া আছে 8 শর্তানুসারে। এখান থেকে আমরা p এর মান বের করব।
ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে, আর দেখে যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর তোমাদের জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে। ঠিক আছে, তোমরা ভালো থাকো। থ্যাংক ইউ, গুড নাইট।